Okay. Very good. হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? দু একজন রেসপন্স করো, শুনতে পাচ্ছ? আজকে যে যে চ্যাপ্টার স্টার্ট করব সেটা কি বলবো, সেটা হচ্ছে বোঝার খুব সামান্য বিষয় আছে আর বেশি মুখস্থ করার বিষয় আছে। ঠিক আছে? ম্যাম এটাই কি লাস্ট চ্যাপ্টার? না, এটার পরে সিমেন্ট চ্যাপ্টারটা একদিনে শেষ করে ফেলবো, একদিন নিয়ে শেষ করে ফেলবো। সিমেন্ট নামে একটা চ্যাপ্টার সিমেন্টের উপরে তোমাদের কিছু টপিকস পড়তে হবে। সিমেন্টের কয় ধরনের সিমেন্ট আছে আর হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে এই জিনিস কয়টা পড়লেই হবে। আর আজকে আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি শুরু করব। ঠিক আছে? এই চ্যাপ্টারটা মোটামুটি 2-3 দিন লাগতে পারে, 2 দিন দেখি, চেষ্টা করছি কয়দিনে শেষ করা যায়। আমি এবার 1 সপ্তাহ ক্লাস নিতে পারবো না, শেষের দিকে, জন্য একটু পিছায় পড়বা। 35 পার্টিসিপেন্ট আর একটু আসুক। 4 বেজে যাচ্ছে, 5 বেজে যাচ্ছে, কিন্তু তোমাদের এত আসলে কেমন করে হবে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু শুরু করি। স্লাইডটা তো দেখতে পাচ্ছ তাই না, এই ফাইলটা? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি, এখানে একটা জিনিস আগে বলে নিচ্ছি। এখানে যেসব ইনফরমেশন ইনক্লুড করা আছে আর এর সাথে সাথে কিছু বইয়ের টপিকসও দেখবা, যে এখানে কিছু বইয়ের টপিকসও আমি ইনক্লুড করে দিয়েছি এইভাবে। ঠিক আছে? এইভাবে বইয়ের স্লাইড গুলো আছে, এই বইটা নেটে নাই। ঠিক আছে? এটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি দারার বই, তো এই বইটা হচ্ছে নেট মানে অনলাইনে নাই, এই কারণে এটা জাস্ট আমাকে স্ক্যান করে এখানে সেট করতে হয়েছে। ঠিক আছে? তো আজ যতটুকু দরকার তোমাদের আমি ততটুকু এখান করে অ্যাড করে দিয়েছি এই ফাইলে। ঠিক আছে? এটা আমি যখন এটা 2 দিনে শেষ করে ফেলার ইচ্ছা আছে, তখন তারপরে এই ফাইলটা দিয়ে দিব। তাহলে একটু আমরা শুরু করে দিই। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বলতে কি বুঝো একটু দেখো, লেখা আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য কেমিক্যাল এন্ড বায়োকেমিক্যাল ফেনোমেনা। এটা হচ্ছে এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির মধ্যে কোন কোন টপিকসটা, যে কেমিক্যাল এন্ড বায়োকেমিক্যাল ফেনোমেনা, ঘটনাগুলো কেমিক্যাল এবং বায়োকেমিক্যাল যেগুলো ঘটনাগুলো কোথায়, আমাদের ন্যাচারাল প্লেসে, আমাদের যে চারপাশে যে ন্যাচারাল প্লেস আছে সেই সব জায়গায় যে কেমিক্যাল এবং বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো ঘটছে,
সেই সব স্টাডি করা এবং মানে কয়েকটা এখানে স্টাডি এখানে আছে, কয়েকটা ধাপে দেখো, এই ধাপে আবার আরেকটা কথা, এই স্টেপে আরেকটা কথা লেখা আছে, আমরা টোটালটা কাউন্ট করবো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তো এখানে ন্যাচারাল প্লেসে যেগুলো ঘটনাগুলো ঘটছে, যেসব রিয়াকশন গুলো ঘটছে, কেমিক্যাল বলো কেমিক্যাল বলো, সেগুলো কোথায় স্টাডি করা হয়? এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে। তারপরে আরো আছে, ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ দ্য সোর্স, রিয়াকশনস, ট্রান্সপোর্ট, ইফেক্টস এন্ড ফেটস অফ chemical species in the air, soil and water environments, and the effect of human activity and biological activity on this. ঠিক আছে, মানে আমাদের যে আমাদের অ্যাটমসফিয়ারে বলো, তারপরে হচ্ছে আমাদের সারফেসে বলো, আমাদের ওয়েদারে বলো, যেসব হচ্ছে কেমিক্যালস গুলা আছে, সেগুলো কেমিক্যালস এর কি হচ্ছে এয়ারে, সয়েলে, ওয়াটার এনভায়রনমেন্টে কি ধরনের রিয়াকশন হচ্ছে, বা তারা কি ধরনের চেঞ্জ ঘটাচ্ছে, এই টাইপের হচ্ছে স্টাডি গুলা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির মধ্যে করা হয়। ঠিক আছে, তো এখন তারপরে আরো করা হয়, আরো স্টাডি আছে এর মধ্যে, যেমন আমাদের আমাদের হচ্ছে ম্যানমেড যেগুলো হচ্ছে পলিউশন গুলো ঘটছে, সেই সব হচ্ছে কোথায় স্টাডি করা? এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির মধ্যে স্টাডি করা হয়। তো এগুলো আমরা, এগুলো দেখলে, এই ডেফিনিশনটা দেখলেই তোমরা আরেকটু বুঝতে পারবা। তো এখন আমরা চলে যাই এনভায়রনমেন্টাল সেগমেন্টে। এনভায়রনমেন্টাল সেগমেন্টস আমাদের কত ধরনের আছে? এনভায়রনমেন্টাল সেগমেন্ট এখানে 4টা ভাগে ভাগ করা হয়েছে, দেখো, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার এন্ড বায়োস্ফিয়ার। আমাদের যে চারপাশে যত কিছু, আকাশে বলো, নিচে বলো, বা যেখানেই বলো না কেন, কয় ভাগে ভাগ করা হয়েছে? এখানে লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, হচ্ছে অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার, এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। এখন এই 4টা ভাগটা কি, আমরা এখন এই 4 প্রকারের জিনিস আমরা পড়বো। এটা হচ্ছে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার প্রথমে দেখি, আমাদের যে আর্থ যেটা আছে, আমাদের আমাদের যে আর্থের যে লেয়ার আছে, সেটা আগে প্রথমে এইটা দেখো, এই ফিগারটা শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের আর্থের যে লেয়ার আছে, সেটা মোটামুটি এইভাবে ভাগ করা হয়। প্রথমে ইনার কোর আছে, তারপরে আউটার কোর, তারপরে লোয়ার মেন্টাল, আপার মেন্টাল, ক্রাস্ট, এইভাবে ভাগ করা হয়েছে। এটা টোটালটা হচ্ছে এত কিলোমিটার, এই যে 6370 কিলোমিটার, আর উপরের যে ক্রাস্ট লেভেলটা আছে সেটা হচ্ছে 40 কিলোমিটার। তো এটা মোটামুটি তোমার লিথোস্ফিয়ারটা আপার মেন্টাল আর এন্ড দা ক্রাস্ট এই 2 লেভেলকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এখানে করে আমাদের সেই সয়েল আছে, আরো বিভিন্ন ধরনের হচ্ছে কম্পাউন্ড সেখানে আছে, সেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি আমরা যখন এই লিথোস্ফিয়ার আরো ডিপলি পড়বো তখন আমরা আরো বেশি জানতে পারবো। তো মোটামুটি কোন লেয়ারটা বলা হয়েছে এখান করে দেখো, দ্য লিথোস্ফিয়ার কনসিস্টস অফ আপার মেন্টাল এন্ড দ্য ক্রাস্ট। তারপরে দ্য ক্রাস্ট ইজ দ্য আর্থস আউটার স্কিন দ্যাট ইজ accessible to human. The crust consists of rocks and soil, of which the latter is the important part of lithosphere. আমাদের এই যে ক্রাস্টটা কি দিয়ে তৈরি? রক আর কি দিয়ে? সয়েল। সয়েল তো আমরা জানি, সয়েল তো কি আমরা জানি, সেটা মাটিতে জানি। রক মানে কি? আমাদের সেই কি, রক মানে কি বলো দু একজনে? শিলা 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 মানে অনেক দিন থেকে, সেই আদিকাল থেকে জমে 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 কি হচ্ছে, সলিড ফর্ম, একেবারে মানে খুব হার্ড একটা হচ্ছে সলিড ফর্মে হচ্ছে, যেটা একদম স্টোন বলো, তাই না, সেরকম টাইপের। তো সেগুলো তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে লিথোস্ফিয়ারের পার্ট। এখন হাইড্রোস্ফিয়ার কোনটা? হাইড্রোস্ফিয়ার হচ্ছে, এখানে দেখো ফিগার দিয়ে তো বুঝতে পারছো হাইড্রোস্ফিয়ার কোনটা। A hydrosphere is the total amount of water on a planet. ঠিক আছে, কোনটা? অ্যামাউন্ট, আমাদের ওয়াটার যেখানে যেখানে ইনভলভ আছে, যে ওয়াটার যেখানে যেখানে আছে, সেই টোটাল অ্যামাউন্টটাকে বলা হচ্ছে, ওয়াটারের টোটাল অ্যামাউন্টটাকে বলা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। এই যে যেমন হাইড্রোস্ফিয়ারটা, এই ওয়াটার গুলো কোথায় থাকতে পারে? আমাদের সারফেসে থাকতে পারে, আন্ডারগ্রাউন্ডে থাকতে পারে, এয়ারে থাকতে পারে, সব ধরনের এখানে এরিয়াটা কিন্তু, এই ই করো, মিউট করো। এখন সেই এখানে হাইড্রোস্ফিয়ার তাহলে কোন অঞ্চলগুলোকে বলছি আমরা? যেখানে যেখানে ওয়াটার আছে, হ্যাঁ, সেই ওয়াটার আছে, এবং সেই ওয়াটার গুলোকে আমরা কি করছি, এই হাইড্রোস্ফিয়ারের মধ্যে ইনক্লুড করছি আমরা। যেমন এই যে নিচে আছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার আছে, রিভার আছে, ওকেন আছে, তারপরে হচ্ছে এই যে আমাদের যে রেইন গুলা হচ্ছে, ক্লাউড থেকে যে ওয়াটার পাচ্ছি, বা ইভাপোরেশনের মধ্যে যেখানে যেখানে ওয়াটার ইনভলভ আছে, টোটাল অ্যামাউন্টটা হচ্ছে আমাদের মানে কার মধ্যে পড়ছে? হাইড্রোস্ফিয়ারের মধ্যে পড়ছে। এখানে সে কথাটাই লেখা আছে। ঠিক আছে, এই জিনিসটা দেখো, অ্যাটমসফিয়ার। এখানে ফিগার দেখে কি বুঝতে পারছো?
এখানে an atmosphere is a layer or a set of layer of gases surrounding a planet or other material body that is held in place by the gravity of that body. এখন আমাদের যে অ্যাটমসফিয়ার, আমাদের তো এটা এই ফিগারটা দেখি বুঝ একই একই ধরনের, এই দুটা ফিগার একই জিনিস, এখানে জাস্ট খালি একটু লেন্থটা মানে বলা আছে যে কত দূর থেকে কত দূর। যেমন হচ্ছে আমাদের আমাদের বইটা যেটা ফলো করবো দারার বই, সেখানে এই যে থার্মোস্ফিয়ার এখানে আছে, এক্সোস্ফিয়ারটা দেওয়া নাই। এক্সোস্ফিয়ার এখানে করে আছে, তারও যদি আরো হাইটে যাও এক্সোস্ফিয়ার পাবা, কিন্তু এখান করে মেইনলি হচ্ছে ভাগ করা হয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই চারটা লেভেলে। এগুলো লেভেলগুলোর যে লিমিটেশন কতটুকু এগুলো দেওয়া আছে। যেমন ট্রপোস্ফিয়ার আমাদের সারফেস থেকে 11 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার। তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারটা কত, এখানে 11 থেকে 50 পর্যন্ত, এভাবে হচ্ছে তার লেন্থ গুলা বলা আছে। তো এগুলো একটু তোমরা পড়তে হবে এগুলোকে ডিটেলস হচ্ছে সেই বইয়ের যে আমি কপি গুলা এখানে সেট করেছি সেখানে ডিটেলস পাবা। ঠিক আছে, আমি এটা জাস্ট খালি সংক্ষিপ্ত ভাবে এগুলো তোমাদের ইন্ট্রোডিউস করাচ্ছি। তাহলে আমাদের অ্যাটমসফিয়ারের যে লেভেলগুলো আমরা যে দেখতে পেলাম সেটা হচ্ছে চারটা, মেইনলি চারটা: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার কোনগুলা? Biosphere is a global ecosystem composed of living organisms and the যেটা বলছি আমরা লিভিং অর্গানিজমস বলছি বায়োটা, and the abiotic বা non living factors from which they derive energy and nutrients. এটা হচ্ছে তোমার হচ্ছে বায়োস্ফিয়ার, যেটা ইনক্লুড করছে যেগুলো আমাদের লিভিং অর্গানিজমস, মানে যেগুলোর মধ্যে প্রাণ আছে সেই অর্গানিজমস যেগুলো তো অবশ্যই, প্লাস হচ্ছে যেগুলো থেকে যেগুলো নন লিভিং মানে যেগুলো হচ্ছে মৃত, যেগুলো তার কিন্তু তারপরও সেগুলো থেকে এনার্জি পাচ্ছি আমরা। ঠিক আছে, এই দুইটার হচ্ছে কম্বিনেশনে বায়োস্ফিয়ার বলা হচ্ছে। যে আমাদের লিভিং অর্গানিজমস যেখান থেকে আমরা এনার্জি পাচ্ছি, নিউট্রিয়েন্টস পাচ্ছি, তারপরে আবার হচ্ছে কি যেসব হচ্ছে মৃত যেগুলো নন লিভিং এই টাইপের, এগুলো থেকেও কিন্তু আমরা এই যে ফসিল গুলা কি হচ্ছে দিন পরবর্তীতে আমরা হচ্ছে এগুলো থেকেও এনার্জি পাচ্ছি। তো এগুলো হচ্ছে কোন এর মধ্যে পড়ছে? বায়োস্ফিয়ারের মধ্যে পড়ছে। তারপরে আমাদের ডিটেইলসে চলে যায়। এখন আমরা যে তারা কি বায়োস্ফিয়ার হবে? কি পানি, বললাম যে একটু আগে যে ফানির কথাগুলো বললেন, ফানি থেকেও তো শক্তি পায়, এনার্জি পায় না? না, এটা হচ্ছে আলাদা, বায়োস্ফিয়ারের জিনিসটা আলাদা, পানিটা হাইড্রোস্ফিয়ারের মধ্যে পড়ছে। এনার্জি এখানে নিউট্রিয়েন্টস, এটা ওই অ্যাঙ্গেলে বলছে না। বায়োস্ফিয়ার থেকে বায়োস্ফিয়ারের যে অঞ্চল সেটা হচ্ছে তোমার যেগুলো যে লিভিং অর্গানিজমস। আর তুমি পানি থেকে কিসের শক্তির কথা বলছো? পানি থেকে তো বিদ্যুৎ উৎপাদন করা যায় না, বিভিন্ন ধরনের শক্তি পাওয়া সেগুলো যায় না আলাদা, পানি ওইটা থেকে। ওই এনার্জি গুলো আলাদা। এখান করে বলা হচ্ছে যে ইকোসিস্টেম, গ্লোবাল ইকোসিস্টেমের উপর ডিপেন্ড করে এটা করা হচ্ছে বায়োস্ফিয়ার, যেটা লিভিং অর্গানিজমস এন্ড এ বায়োটিক ফ্যাক্টরস, যেগুলো মরে গেছে, মরার পরে যেগুলো হচ্ছে মানে ফসিল তৈরি হচ্ছে, সেগুলো থেকে যে এনার্জি গুলো পাচ্ছি। এটা হাইড্রোস্ফিয়ার, এটা এই পানিটা চলে গেল হাইড্রোস্ফিয়ারের মধ্যে। তারপরে হচ্ছে এখন আমরা এনভায়রনমেন্টকে যে এই যে এখানে বইয়ে এখন আমরা তো দেখলাম এটা হচ্ছে থেকে কালেক্ট করা। এখন আমাদের সেই দারার বইতে কি লেখা আছে সেটা আমরা দেখি। যে environment may broadly be considered to comprise of the following four segments. আমরা এটা অলরেডি পড়ে আসলাম। কি সেটা? লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার। এখন লিথোস্ফিয়ারটা তো তোমাকে তো দেখালাম, তোমাদেরটা কোন এটা হচ্ছে লিথোস্ফিয়ার, তাই না? এই দুইটা। তাই এখন হচ্ছে লিথোস্ফিয়ারে কি কি আছে, কোন ধরনের হচ্ছে কম্পাউন্ড আছে, কোন ধরনের ম্যাটেরিয়ালস আছে, আমরা সেটা একটু দেখবো। যেখানে যে সয়েল আছে সেই সয়েলটা তোমাদেরকে কিন্তু এগুলো কিন্তু কম্পোজ করে লেখা লাগবে, মানে যখন বইয়ে যখন কোশ্চেন থাকবে তখন কিন্তু এখান থেকেই তোমাদের হচ্ছে নোট করে লেখা লাগবে। ঠিক আছে, বইয়ের কপি দিয়ে দিয়েছি এখান থেকে নোট করে কোশ্চেন অনুযায়ী তোমার লেখা লাগবে। তোমরা প্রশ্নগুলো দেখেছো না? প্রশ্নগুলো বিগত সালে দেখেছো? দু একজন বলো। ইয়েস ম্যাম। দেখেছো তাই না? তো সেখানে কি সেখানে কোশ্চেন কি কিছু বোঝা যাচ্ছে যে কোন ধরনের কোশ্চেন আসছে? যে চ্যাপ্টার গুলো পড়িয়েছি আমি, কোরোশান, সেগুলো কি আছে ওর মধ্যে? কোরোশানের বোঝা যাচ্ছে। আচ্ছা, বোঝা গেলে ভালো। যদি না বোঝা যায় তাহলে একটু বলো আমাকে।
আচ্ছা, লিথোস্ফিয়ারে কোন কোন কি আছে? আমরা সেখানে রক আর সয়েল বললাম। সয়েলটা কি ধরনের মিক্সচার, সয়েলের মধ্যে কি ধরনের মিক্সচার আছে আমরা সেটা একটু দেখি। ইনঅর্গানিক, অর্গানিক ম্যাটার এন্ড ওয়াটার, এই তিনটা থাকতে পারে, আছে। এবং ইনঅর্গানিক ম্যাটার গুলো কি কি? এটা হচ্ছে কমপ্লেক্স মিক্সচার অফ সিলিকেটস অফ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, তারপরে অক্সাইড অফ আয়রন, ম্যাঙ্গানিজ এন্ড প্লাটিনাম, এগুলো থাকতে পারে। তারপর কার্বনেটস অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, এই ধরনের হচ্ছে ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস, মিনারেল থাকতে পারে। আবার অর্গানিক ম্যাটেরিয়ালের মধ্যে কি আছে সেগুলো একটু দেখো। অর্গানিক হচ্ছে অর্গানিক কিছু কিছু ম্যাটার আছে। তারপরে হচ্ছে এই যে এগুলো নিউক্লিওসাইড, পলিস্যাকারাইডস, নিউক্লিওটাইডস, তারপরে অর্গানো ফসফরাস এন্ড অর্গানো সালফার কম্পাউন্ডস, যেটা হচ্ছে তোমার বলা হচ্ছে যে বায়োলজিক্যালি অ্যাক্টিভ কম্পোনেন্টস, এগুলো। তো এই টাইপের জিনিসগুলো তোমরা একটু পড়বা, ঠিক আছে? এই টাইপ, এটা আমার মনে হয় না যে পড়ানোর আছে, এগুলো জাস্ট খালি তোমরা কি কি আছে এগুলো মুখস্থ করতে হবে। হাইড্রোস্ফিয়ারটা তো বললাম, হাইড্রোস্ফিয়ারটা কি? হাইড্রোস্ফিয়ার হচ্ছে টোটাল কি কি বললাম, বলো তো হাইড্রোস্ফিয়ারটা। টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার। ওয়াটার, ওয়াটার। এটা অল দ্য সারফেস এন্ড গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস, যেমন সিজ, রিভার্স, স্ট্রিমস, লেকস, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে, যেমন আইস, পোলার আইস ক্যাপ, গ্লাসিয়ার্স, এগুলো হচ্ছে যেগুলো যে আইস বলো, আইসও কিন্তু এই যে শুধু ওয়াটার যে লিকুইড বুঝবো তা কিন্তু না, যত রকমের আইস আছে সেগুলোও কিন্তু এর মধ্যে পড়ে। তারপরে গ্রাউন্ড ওয়াটার, যেখানে যেখানে ওয়াটার হচ্ছে লকড অবস্থায় বা আনলকড অবস্থায় যেখানে যেভাবে আছে, সব ধরনের ওয়াটারের ওয়াটার এরিয়াটাকে বলা হচ্ছে এখান করে হাইড্রোস্ফিয়ার। এটা আমরা দেখবা একটু এগুলোকে। তারপরে বায়োস্ফিয়ারটা হচ্ছে দেখো এখান করে বায়োস্ফিয়ারটা কি? বায়োস্ফিয়ারটা তো পড়লাম, তাই না আমরা? দিস ইজ দ্য রিজিয়ন অফ দ্য আর্থ হোয়ার লাইফ এক্সিস্টস এন্ড ইনক্লুড এ গ্লোবাল গার্ডেন এক্সটেন্ডিং ফ্রম, এখানে সব হচ্ছে তোমার কি দেওয়া আছে এখান করে সে লেভেলটা দেওয়া আছে যে কত থেকে কত পর্যন্ত। এটা 10,000 কি মিটার বিলো থেকে, বিলো সি লেভেল থেকে কত হাইট, সি লেভেলের উপরে 6,000 মিটার পর্যন্ত এই লেভেলটা অবস্থিত বায়োস্ফিয়ার। তো এগুলো একটু পড়বা, এই জিনিসগুলা, এই জিনিসটা ডিটেলস তো লিখতে হবে তোমাদের। যদি এক্সপ্লেন করতে বলে যে অ্যাটমসফিয়ারের হচ্ছে এইগুলো সেগমেন্ট গুলা এক্সপ্লেন করো, মার্ক অনুযায়ী তোমাদের এগুলো এই কম্পাউন্ড গুলার কি কি আছে এগুলো লিখতে হবে। তারপরে অ্যাটমসফিয়ারে আমাদের চলে যায়। অ্যাটমসফিয়ারে হচ্ছে অ্যাটমসফিয়ার কম্প্রাইজেস অফ এ মিক্সচার অফ গ্যাসেস। কি কি থাকে অ্যাটমসফিয়ারে? আমাদের গ্যাস আমরা জানি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, আরো অনেক কিছু থাকে, আমরা পরবর্তীতে ওগুলো আরো দেখবো। তারপরে এটা কতদূর পর্যন্ত এক্সটেন্ড করে? এটা হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত, আমাদের সারফেস থেকে 500 কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ড করে এই অ্যাটমসফিয়ার। তো এখানে একটু দেখো যে আমাদের যে অ্যাটমসফিয়ার আছে, এই যে এখান করে এই যে অ্যাটমসফিয়ার আছে, এটা কি হিসেবে কাজ হয় আমাদের? এটা হচ্ছে গ্যাসিয়াস একটা ব্ল্যাঙ্কেট বলি, যেটা হচ্ছে একটা মানে পর্দা বলো বা যেটাই বলো না কেন, একটা ব্ল্যাঙ্কেট আকারে মানে আড়াল করে রাখছে এটা আমাদের এই অ্যাটমসফিয়ার যেটা আমাদের আর্থকে। এটা আর্থকে অনেক ভাবে প্রোটেক্ট করছে বিভিন্ন ধরনের, বিশেষ করে সান থেকে যে আমাদের যে ডেঞ্জারাস কসমিক রেডিয়েশন আছে সেটা থেকে আমাদের এই অ্যাটমসফিয়ার কিন্তু আমাদের আর্থকে কিন্তু প্রোটেক্ট করছে। তারপর আমাদের যে লাইফটা আমরা সাস্টেইন করছি সেই লাইফটাও কিন্তু এই অ্যাটমসফিয়ার যদি না থাকতো, তাহলে সরাসরি যদি আমাদের সানলাইট যদি আমাদের সরাসরি মানে আসতো, যেটা যেটা আইআর ইউভি রেডিয়েশন এগুলো হচ্ছে কন্টেইন করে, সেগুলো তো সরাসরি আসলে আমাদের তো এটা অবশ্যই হচ্ছে কি করবে, এটা আমাদের লাইফ আমরা করতে পারবো না, সাস্টেইন করতে পারবো না আমাদের পৃথিবীতে। তো এই সব জিনিসগুলো আমাদের এই অ্যাটমসফিয়ার আমাদের কি করে, একটা প্রোটেক্টিভ একটা ব্ল্যাঙ্কেট হিসেবে কাজ করে। এরা কি করে কি, সেই সানলাইট কে স্ক্রিন করে কি করে, জাস্ট খালি যেগুলো আমাদের দরকার সেগুলো আমাদের এখান করে পাঠায়, আর বাকিটা চলে যায়। আচ্ছা, এখন হচ্ছে এটা দেখলাম আমরা এগুলো, এখানে এই জিনিসগুলো পড়লে তোমরা বুঝতে পারবা এখান করে কি করছে। এই যে অ্যাটমসফিয়ার স্ক্রিনস দা ডেঞ্জারাস ইউভি রেডিয়েশন ফ্রম দা সান, এগুলো কথাগুলো আমি বললাম। তারপরে আমাদের অ্যাটমসফিয়ার কি করছে, এই যে প্লেজ এ ভাইটাল রোল ইন মেইনটেনিং দা হিট ব্যালেন্স অন দা আর্থ বাই অ্যাবজর্বিং দা আইআর রেডিয়েশন রিসিভিং ফ্রম দা সান এন্ড রিএমিটেড বাই দা আর্থ। এটা যেটা বলছি আমরা যে হচ্ছে যে গ্রিন হাউস ইফেক্টের সাথে, আমরা গ্রিন হাউস ইফেক্ট আরো ডিটেলস পড়বো। আর গ্রিন হাউস ইফেক্টস মানে কি, আমাদের অ্যাটমসফিয়ারটা কি করে, আমাদের অ্যাটমসফিয়ার থেকে আমাদের সানলাইট থেকে আমাদের হচ্ছে লাইট আসছে, লাইটটা আমাদের সারফেসে হচ্ছে সেখানে
বিকিরণ হচ্ছে, সেখান থেকে আবার রিফ্লেক্ট হয়ে রি-এমিটেড বলছি, রি-এমিটেড হয়ে সেটা আবার ফিরে যাচ্ছে। আবার কিছু টেম্পারেচার যদি সরাসরি আবার ফিরে যেত তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু ঠান্ডাই হয়ে থাকতো, কিন্তু সেটা না, সেটা আবার কিছু কিছু আমাদের টেম্পারেচার এখান করে কি করে রাখছে, সংরক্ষণ করে রাখছে, এখান করে প্রিজার্ভ করে রাখছে। সেই সিস্টেমগুলো আছে, আমাদের অ্যাটমসফিয়ার আছে বলে সেই সিস্টেমগুলো আছে, আমরা সেই টেম্পারেচারটা পাচ্ছি, আমাদের লাইফের উপযুক্ত টেম্পারেচার গুলো পাচ্ছি। তো এইভাবে আমাদের অ্যাটমসফিয়ার আমাদের একটা ভাইটাল রোল প্লে করছে আমাদের লাইফ সাস্টেইন করার জন্য। তো এখন এগুলো কিছু ইম্পর্টেন্ট গ্যাস আছে যেগুলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো আমরা পড়লাম, দেখলাম, এগুলো হচ্ছে অ্যাটমসফিয়ারের গ্যাস। আরো ডিটেলস আমরা পড়বো। এখানে কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার নামে একটা চার্ট আছে, সেখানে দেখবা যে কি কি আছে। মেজর কম্পোনেন্ট কোনগুলা, নাইট্রোজেন, অক্সিজেন, ওয়াটার। তারপরে মাইনর কম্পোনেন্ট আর্গন, কার্বন ডাই অক্সাইড, এগুলো আছে। ট্রেস অ্যামাউন্ট অল্প অল্প ভাবে আছে, এই সব অ্যামাউন্ট গুলা, এগুলো তোমাদের পড়ার বিষয়, এগুলো একটু পড়ে নিবা। তারপরে অ্যাটমসফেরিক স্ট্রাকচারে একটু চলে যায়, সেখানে কি আছে অ্যাটমসফেরিক স্ট্রাকচার, সেখানে দেখি অ্যাটমসফেরিক স্ট্রাকচার কয়েকটা লেয়ারে এখানে বিভক্ত। এইটা দ্বারা আমরা কি বুঝছি, এই ফিগারটা একটু খুব মনোযোগ দিয়ে একটু বুঝো। ফিগারটাতে দেখো আমাদের এদিকে দেখা যাচ্ছে হাইট অ্যাবোভ আর্থ সারফেস, ঠিক আছে, হাইট অ্যাবোভ আর্থ সারফেস। এখানে যে নেম অফ দ্য রিজিয়ন বলতে একটা টেবিল আছে, এখানে 4টা ভাগে ভাগ করা হয়েছে, যেটা দেখলাম আমরা, তাই না? এর আগে দেখলাম না যে অ্যাটমসফিয়ারে ট্রপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার দেখলাম না আমরা। অ্যাটমসফিয়ারের যে ওই যে কিছু সংক্ষিপ্ত ভাবে আমরা দেখলাম, সেখানে লেয়ার গুলো এখানে দেওয়া আছে, এটাও আমরা ওই ফিগার দ্বারা আমরা দেখলাম যে কত দূর হাইটটা, কত দূর। টেম্পারেচার রেঞ্জটা এখানে একটু ইনক্লুড করা হয়েছে, মেজর কেমিক্যাল স্পেসিস এখানে ইনক্লুড করা হয়েছে এই টেবিলটাতে। এটা একটু ভালো করে টেবিলটা দেখবা, পড়তে হবে। আর এই গ্রাফটা দ্বারা কি বোঝাচ্ছে এটা একটু দেখো। যখন আমরা এক্স অ্যাক্সিসে কি নিয়েছি, এখানে টেম্পারেচার, এখানে জিরো টেম্পারেচার, জিরো থেকে এদিকে এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, মানে জিরো থেকে এদিকে গেলে এটা হচ্ছে কি হচ্ছে, বাড়ছে, আর জিরো থেকে এদিকে গেলে কমছে। এখন এই দিকটা কি, এদিকটা হচ্ছে হাইট অ্যাবোভ আর্থ সারফেস, এদিক থেকে সারফেস থেকে যত দূরে যাবা সেই রেঞ্জটা এখানে কিলোমিটারে এখানে এক্সপ্রেস করা হয়েছে। আর এখান করে পজিটিভ ল্যাপস রেট আর নেগেটিভ ল্যাপস রেট, এখানে এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে যে হাইটের সাথে যে টেম্পারেচারের একবার দেখো কম বেশি হচ্ছে, একবার এই যে এদিকে জিরো থেকে এদিক থেকে এই জিনিসটা যখন এখানে হাইট জিরোতে ছিল, তখন এখান থেকে হাইট উঁচু হয়ে, হাইট যখন একটু হাইট লেভেলটা যখন ইনক্রিজ হলো, তখন কি হলো, আমাদের টেম্পারেচার কি হচ্ছে, কি হচ্ছে এখানে টেম্পারেচার, এই দু একজন বলো কি হচ্ছে এখানে টেম্পারেচার, কমতেছে। কমছে, তাই না? ডিক্রিজ হচ্ছে। হ্যাঁ ডিক্রিজ হচ্ছে, কমছে, ডিক্রিজ হচ্ছে। আবার এখান থেকে দেখো এই লেভেল থেকে এই দিকে যখন যাচ্ছে তখন কিন্তু ইনক্রিজ হচ্ছে। আবার দেখো কি পিকুলিয়ার টাইপ, যেখানে জিগজ্যাগ একটা ফর্ম তৈরি হয়ে গেছে, তাই না? তো এখন হচ্ছে কথা হচ্ছে যে এই যে টেম্পারেচারের যে রিলেশন হাইটের সাথে, এটাকে বলা হয় ল্যাপস রেট, ঠিক আছে, ল্যাপস রেট। তো এখন ল্যাপস রেটটা পজিটিভ হতে পারে, আবার হচ্ছে নেগেটিভ হতে পারে। এখন যখন টেম্পারেচার হাইট বাড়ার সাথে সাথে যখন টেম্পারেচার কমে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো পজিটিভ ল্যাপস রেট। আর যখন হাইট বাড়ার সাথে সাথে যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তখন বলবো নেগেটিভ ল্যাপস রেট। ঠিক আছে, এটুকু মনে থাকবে তো? ঠিক আছে, তাহলে আমরা পরের এতে চলে যাই। এখন ট্রপোস্ফিয়ার এটা কেন হচ্ছে, এখানে এই জিনিসগুলা লেখা আছে যে টেম্পারেচার কেন কম বাড়া হচ্ছে, কম বেশি হচ্ছে, কেন ইনক্রিজ হচ্ছে, কেন ডিক্রিজ হচ্ছে টেম্পারেচার। আমি জাস্ট এখান করে একটু তোমাদের ডিটেলসটা তোমাদের পড়তে হবে। ল্যাপস রেট কাকে বলে সেটা তো বললামই। ল্যাপস রেট কি হয়, দ্য চেঞ্জ অফ টেম্পারেচার উইথ হাইট ইজ কল্ড দ্য ল্যাপস রেট। এটা তো আমি বললাম যে টেম্পারেচারের সাথে যে হাইটের যে রিলেশন বা চেঞ্জিংটা, সেটাকে বলা হচ্ছে ল্যাপস রেট। আর পজিটিভ ল্যাপস রেট কোনটা, পজিটিভ কোনটা, যখন হচ্ছে কি হচ্ছে, হাইটের সাথে সাথে টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে, তখন হচ্ছে ডিক্রিজ হচ্ছে টেম্পারেচার। এদিক থেকে এদিকে গেলে ডিক্রিজ হচ্ছে, মাইনাসের দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে গেলে সেটা ইনক্রিজ করছে। ইনক্রিজ করলে নেগেটিভ, আর ডিক্রিজ করলে সেটা পজিটিভ ল্যাপস রেট। তাই আমাদের দেখো এই যে রেঞ্জ কি, এটা ট্রপোস্ফিয়ারের রেঞ্জটা কত, 0 থেকে 10। তারপরে কোন লেভেল শুরু হলো, 10 থেকে 50 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার।
আচ্ছা নাজমুল কোশ্চেন নিয়ে গেছে, একটু দেখো তো, এতক্ষণ তো লাগার কথা না, সরি। স্ট্র্যাটোস্ফিয়ার, হ্যাঁ, তারপরে ট্রপোস্ফিয়ারে এখানে এই পর্যন্ত রেঞ্জ। ট্রপোস্ফিয়ার লেভেলে কি হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত ট্রপোস্ফিয়ারে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে। ডিক্রিজ হয়ে কি হচ্ছে, ডিক্রিজটা কেন হচ্ছে, আবার দেখো এখান থেকে বেড়ে যাচ্ছে, আবার ডিক্রিজ হচ্ছে, এখান থেকে আবার হচ্ছে বেড়ে যাচ্ছে। এখান থেকে এখান পর্যন্ত ডিক্রিজ হওয়ার কারণ হচ্ছে আমাদের যে এই ট্রপোস্ফিয়ারের যে টেম্পারেচারটা, এটা আসছে মোটামুটি আমাদের সারফেস থেকে, ঠিক আছে? সারফেস থেকে আমাদের সরাসরি সানলাইটটা কি হয়, আমাদের সারফেসে আগে আসে, সারফেস থেকে সেটা আবার তার রিএমিটেড হয়ে আবার সেখানে রিফ্লেকশন, রেডিয়েশন যেটাই বলো না কেন, রিফ্লেকশন হয়ে সেটা আবার কি হচ্ছে, আবার উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? আবার সেই টেম্পারেচারটা নিচের দিকে এসে, সানলাইটটা নিচের দিকে এসে সেটা আবার উপরের দিকে ফেরত যাচ্ছে। এই উপরের দিকে তাহলে সরাসরি আমাদের এই লেয়ারটা, এই ট্রপোস্ফিয়ার লেয়ারটা কোন টেম্পারেচার কন্টেইন করছে, আমাদের সারফেস থেকে যেটা যাচ্ছে সেটা ওখান করে হচ্ছে তারা এটাকে ধরে রাখছে, প্রিজার্ভ করছে। তাহলে মোটামুটি স্বভাবতই তোমার হচ্ছে এখান করে যখন টেম্পারেচার নিচের দিকে আসছে সেটা টেম্পারেচার বেশি ছিল, কিন্তু যখন সারফেস থেকে যেটা যাচ্ছে ওটা কিন্তু ওটার তুলনায় কিন্তু কম। তো এই সারফেসের তুলনায় কিন্তু কম। সারফেস থেকে যে যখন এখানে যাচ্ছে স্বভাবতই তখন হচ্ছে কি হচ্ছে, ন্যাচারালি এটা ডিক্রিজ করছে, এটা ঠিক আছে? হাইট লেভেল যত যাচ্ছে তত ডিক্রিজ হয়ে যাচ্ছে। এটা মানে আমাদের সারফেস থেকে হচ্ছে কি হচ্ছে, তার ডিস্টেন্সটা বাড়ছে, স্বভাবতই সেখানে কি হচ্ছে, ডিস্টেন্সটা বাড়ার কারণে ন্যাচারালি সেখানে টেম্পারেচারও সারফেস থেকে পৌঁছাতে দেরি হচ্ছে, ওখান করে দূরত্ব বেশি, টেম্পারেচার সেখানে আস্তে আস্তে ডিক্রিজ করছে। আচ্ছা এখন এখান থেকে এটা গেল, এটা ট্রপোস্ফিয়ার পর্যন্ত গেল, ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার, এখান থেকে এ পর্যন্ত। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারে টেম্পারেচার ইনক্রিজ করছে। এখন ইনক্রিজ করছে কেন, এখানে বিশেষ করে আমাদের ওজোন লেয়ারটা কোথায় অবস্থিত, ওজোন লেয়ারটা অবস্থিত তোমার এখান এই লেভেলে। আর ওজোন এই যেই হ্যাঁ ওজোন যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা হচ্ছে তোমার কি করে, ওজোন সেটা হচ্ছে টেম্পারেচার ধরে রাখতে, সানলাইট থেকে আমাদের টেম্পারেচার অ্যাবজর্ব করে। এই অ্যাবজর্ব করার কারণে এখানে টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে? আবার হচ্ছে এখান থেকে এ পর্যন্ত যেটা হচ্ছে আমরা কি বলছি, কোন এরিয়া বলছি, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের টেম্পারেচার আবার এটাকে কি হচ্ছে, পজিটিভ ল্যাপস রেট। হ্যাঁ এখানে হলো পজিটিভ ল্যাপস রেট, এখানে নেগেটিভ ল্যাপস রেট, এখানে গেল আবার পজিটিভ ল্যাপস রেট। পজিটিভ ল্যাপস রেটে কি হচ্ছে, এখানে যে ওজনটা ছিল, হ্যাঁ সেই ওজনের হচ্ছে কনসেন্ট্রেশন এখানে কমতে থাকে। এখানে ওজোন লেয়ারের যে কনসেন্ট্রেশন সেখানে এখানে কম হওয়ার কারণে ওজনের যে কনসেন্ট্রেশন সেটা কম, আস্তে আস্তে যত উপরের দিকে যাবে তত কম, তত বেশি টেম্পারেচার ধরে রাখার এখান করে পসিবিলিটি কি পসিবল না। এখানে যত হাইটে যাবে ওজনের কনসেন্ট্রেশন তত কমতে থাকবে, তত বেশি তার টেম্পারেচার ধরে রাখার ক্ষমতাও কমে যাবে। নাই তো তাহলে সে কে অ্যাবজর্ব করবে, তাই না, লাইট, সে কারণে এখানে কম। কিন্তু এখানে দেখো এই লেভেল থেকে আবার হচ্ছে থার্মোস্ফিয়ার, এই লেভেল থেকে থার্মোস্ফিয়ারে কি হচ্ছে, যে কিছু গ্যাস আছে এখানে করে, কিছু অক্সিজেন এবং নাইট্রিক অক্সাইড বিভিন্ন ধরনের সেখানে করে গ্যাস তৈরি হয় ওই জায়গায়, ওই লেভেলটাতে। এখানে এটাকে বলা হয় আবার আয়োনাইজেশন স্ফিয়ারও বলা হয়। হ্যাঁ আয়োনোস্ফিয়ার, এই যে আয়োনোস্ফিয়ার, এখানে বিভিন্ন ধরনের আয়ন আছে এখানে করে, বিভিন্ন ধরনের আয়ন থাকবে, আবার রেডিকালও থাকবে, কিছু কিছু থাকবে, মেইনলি আয়ন থাকে এই অঞ্চলে। তো এইসব, তারপরে অক্সিজেন, নাইট্রিক অক্সাইড, এইসব হচ্ছে কম্পাউন্ড গুলা কি করে, এই সোলার রেডিয়েশন, যে সানলাইট থেকে যে সোলার রেডিয়েশনটা হচ্ছে সেগুলো কি করে, অ্যাবজর্ব করে। এই কারণে টেম্পারেচারটা কি হচ্ছে, আবার ইনক্রিজিং এর পথে, ঠিক আছে? এই জিনিসগুলো আমি যেটা বললাম টেম্পারেচার ইনক্রিজিং, জাস্ট লেভেল গুলো দেওয়া আছে, কত টেম্পারেচার পর্যন্ত আসছে, কত টেম্পারেচার এটা টেম্পারেচার করছে, মানে কম হচ্ছে বেশি হচ্ছে, এই জিনিসগুলো এই পোর্শন গুলাতে, এই পার্ট গুলাতে লেখা আছে। আর হচ্ছে এই যে থার্মোস্ফিয়ারে কি কি আয়ন থাকতে পারে, এটাকে এই যে আয়োনোস্ফিয়ার বলা হচ্ছে, কোন লেভেল থেকে কোন পর্যন্ত, এগুলো একটু তোমাদেরকে মানে ডিটেলস পড়তে হবে, এগুলো তো বোঝানোর কিছু নাই। বুঝতে পারছো কিছু? আচ্ছা এখন আমরা চলে যাই কেমিক্যাল স্পেসিস এন্ড পার্টিকুলেটস প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। এখন আমাদের অ্যাটমসফিয়ারে
কি কি কেমিক্যাল স্পেসিস আছে বা পার্টিকেলস আছে সেগুলো আমরা একটু দেখবো কি কি আছে। আয়ন আছে, আয়ন্স, আয়ন্স, রেডিকালস, পার্টিকেলস। আয়ন্স, আয়ন্স কিভাবে থাকে তার রেঞ্জটা কি? দেখো রেঞ্জটা লেখা আছে, দ্য রিজিয়ন অফ দ্য অ্যাটমসফিয়ার which is at an altitude of 50 kilometers to 100 kilometers, 50 kilometers থেকে 100 কিলোমিটার পর্যন্ত এটাকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার। এখানে এখানে এই যে বিশেষ করে আমাদের যে ইউভি রেডিয়েশন, সানের যে সান থেকে যে হচ্ছে লাইট বের হচ্ছে বা ইউভি, সেখান থেকে যে ইউভি রেডিয়েশন ঘটছে সেটাই তোমার রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ আয়নিক স্পেসিস। ঠিক আছে, এটাই এটাই তোমার হচ্ছে মেইনলি তোমার আয়ন তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে লাইট, এই আয়নস গুলো তৈরি হয় আমাদের লাইট যখন থাকছে, এই আমাদের সাউন্ড আসছে, পেয়েছো? করা হয়ে গেছে, দাও। ওয়েট করো তোমরা। আচ্ছা, এখন বললাম যে ইউভি রেডিয়েশন থেকে, মানে ইউভি রেডিয়েশনই আমাদের মেইনলি তোমার হচ্ছে এটা রেসপন্সিবল, হ্যাঁ, এই আয়ন তৈরিতে। তো এখন আয়ন তৈরি হচ্ছে আমাদের লাইট পাচ্ছি কখন? দিনের বেলাতে, তাই না? আমাদের দিনের বেলাতে আমরা হচ্ছে লাইট পাচ্ছি, ফলে আয়ন তৈরি হচ্ছে। এখন তাহলে রাতের বেলা কি হচ্ছে? রাতের বেলা তো আমাদের হচ্ছে আয়ন তৈরি হওয়ার পসিবিলিটি থাকে না। তখন হয় কি, তখন রাতের বেলা যখন কি হয় আমাদের এখানে করে দেখো, এখানে করে লেখা আছে যে নাইটে, during night times when the UV radiations are not present, the positive ions tend to recombine with the free electrons. যে আয়নগুলো তৈরি হলো ইলেকট্রন ছেড়ে দিয়ে, সেগুলো কি হচ্ছে? সেগুলো আবার রিকম্বাইন হচ্ছে, আবার সে ফ্রি ইলেকট্রনের সাথে। মানে কি, একটা কন্টিনিউ চেঞ্জিং একটা প্রসেস চলতে থাকে আমাদের অ্যাটমসফিয়ারে। দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম, সানলাইটের অ্যাবসেন্সে একরকম, সানলাইটের প্রেজেন্সে একরকম, একটা কন্টিনিউ একটা চেঞ্জ ঘটতেই আছে। আয়ন তৈরি হচ্ছে, আবার কম্বাইন হয়ে প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে, মলিকুলস তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে একটা কন্টিনিউ চেঞ্জিং সেখানে ঘটছে। এভাবে ঘটছে তোমার আয়ন। রেডিকালও একই জিনিস, রেডিকালও হচ্ছে এটা আরো বেশি রিঅ্যাক্টিভ মানে ফ্রি রেডিকালস তৈরি হচ্ছে। এগুলো সেই সানলাইটের ফলে হচ্ছে। তো এখন এগুলোতে কি কি রেডিকালস তৈরি হতে পারে, এই টাইপের রেডিকালস গুলো তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এগুলো লিখতে হবে। আর এগুলো যেহেতু মানে কি, ওয়িং টু দেয়ার হাই রিঅ্যাক্টিভিটি, এখানে একটা কথা আছে যে হাই রিঅ্যাক্টিভিটি, এইসব হাই রিঅ্যাক্টিভ আয়ন তো তোমার হচ্ছে দিনের বেলাতে হচ্ছে তৈরি হচ্ছে, তাই না? আয়ন তো দিনের বেলাতে তৈরি হচ্ছে, রাতের বেলা আবার রিকম্বাইন করছে। এগুলো এগুলো আবার হচ্ছে কি করছে, এগুলো আবার এত হাই রিঅ্যাক্টিভিটি শো করে রেডিকালস, যেগুলো এগুলো কন্টিনিউ একটা মানে কন্টিনিউ ভাঙছে, গড়ছে, আবার হচ্ছে তৈরি হচ্ছে, আবার সেখানে চেইন রিঅ্যাকশন হচ্ছে, চেইন টার্মিনেশন হচ্ছে, বিভিন্ন ধরনের আমাদের রিঅ্যাকশনের। কিন্তু এই যে ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনের কিছু কিছু সিস্টেম আছে, যেটাকে প্রোপাগেট চেইন রিঅ্যাকশন বলি, সেখানে কয়েকটা ধাপ আছে। এগুলো প্রত্যেকটা স্টেপ এত দ্রুত ঘটছে যে এখান করে মানে খুবই দ্রুত, এই জন্য বলা হচ্ছে হাই রিঅ্যাক্টিভিটি শো করছে। বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এগুলো হচ্ছে তৈরি হয় রেডিকালস গুলা। আর এই ফ্রি রেডিকালস, দেখো, ফ্রি রেডিকালস প্লে সিগনিফিকেন্ট রোল ইন দা ফরমেশন অফ ফটোকেমিক্যাল স্মোক। ফটোকেমিক্যাল স্মোক নামে আমরা আলাদাভাবে পড়বো। সেটা তৈরিতেও, ফটোকেমিক্যাল স্মোক তৈরিতেও রেডিকালস তৈরি হয়, রেডিকালস মানে ইনভলভ থাকে। পার্টিকেলস হচ্ছে কিছু পার্টিকেলস যেটা হচ্ছে তোমার আয়নও না, রেডিকালও না, সেটা হচ্ছে নিউট্রাল। সেই পার্টিকেল গুলা মোটামুটি সাইজ তোমার এই যে লেখা আছে 0.1 মাইক্রো থেকে 10 মাইক্রো, এইসব তৈরি হচ্ছে পার্টিকেল সাইজ গুলো। এগুলো পার্টিকেল অনবরত আমাদের অ্যাটমসফিয়ারে তৈরি হচ্ছে। এগুলো আমাদের এনভায়রনমেন্টকে পলিউটেড করছে, আমাদের অ্যাটমসফিয়ারকে পলিউটেড করছে। যেমন হচ্ছে এই যে আর আরেকটা হচ্ছে পার্টিকেলের সাইজ অনুসারে আবার কিন্তু সেগুলো আবার ডিফাইন করা হয়েছে, আলাদাভাবে এরিয়া ভাগ করা হয়েছে। যেমন পার্টিকেলস অফ কলয়েডাল ডাইমেনশন, যেগুলো কলয়েডাল তোমাদেরকে পরে এসেছি কিন্তু কলয়েড চ্যাপ্টারে, সেখানে কলয়েডাল পার্টিকেলস গুলো ডিপেন্ড করে তোমার সাইজের উপরে, যে সাইজ এত থেকে এত হলে সেটা কলয়েড সেকশনের মধ্যে পড়বে। তো পার্টিকেল অফ কলয়েডাল ডাইমেনশনস আর কল্ড কি অ্যারোসল বলছি আমরা, সেগুলো কিন্তু পড়ে এসেছি, অনেক আগের বিষয়, কিন্তু তারপরেও তোমাদের হয়তো কিছুটা মনে থাকবে। সেগুলোকে বলছে অ্যারোসল, অ্যারোসল এগুলো।
তো এই টাইপের জিনিসগুলো তোমাদের একটু পড়তে হবে, যেগুলো ডাস্ট, স্মোক, ফগ, এগুলো হচ্ছে ভলকানিক অ্যাশ, এগুলো এগুলো তোমার এর মধ্যে পড়ে। তো এগুলো একটু দেখবা। আর এখন এই যে পার্টিকলস, এই যে পার্টিকলস এর কিছু হচ্ছে এখানে একটা জিনিস লেখা আছে, একটু শো করছে কম। আচ্ছা, এই যে পার্টিকলস গুলা, এই যে পার্টিকলস যে রেঞ্জ যেটা বলছি 0.1 মাইক্রো থেকে 10 মাইক্রো পর্যন্ত, এটা আমাদের হচ্ছে কিছু অ্যাটমসফিয়ারে কিছু ইম্পর্টেন্ট ইফেক্টস শো করে। সেগুলো কি কি? এই যে 1 নাম্বার এই জিনিসটা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে পার্টিকেলের যে কিছু ইম্পর্টেন্ট ইফেক্টস আছে ইন দ্য অ্যাটমসফিয়ার, সেগুলো পড়তে হবে। যে 1, 2, 3 করে 7 পর্যন্ত, এটা তোমাদের ডিটেলস পড়তে হবে। শুনতে পাচ্ছো? জি ম্যাম। আমার তো মনে হচ্ছে যে কেউ কিভাবে একেবারে হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেল সব। না না ম্যাম, আমরা আছি সবাই। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 1, 2 এই যে পার্টিকলস গুলোর যে আমাদের অ্যাটমসফিয়ারে যে কি ইম্পর্টেন্ট ইফেক্টস গুলো আছে, সেগুলো 1, 2, 3 করে 7 পর্যন্ত পড়তে হবে তোমাদের এগুলো। এখন আমরা চলে আসি রিঅ্যাকশনস ইন দা অ্যাটমসফিয়ার। কি কি হচ্ছে রিঅ্যাকশন আমাদের অ্যাটমসফিয়ারে ঘটতে পারে। এখানে কিছু পার্ট আছে, এখানে এ বি সি ডি এটা কি দেওয়া আছে, তারপরে এখানে 1, 2, 3 এগুলো কি লেখা আছে একটু দেখো এখানে করে। যে the electronically excited molecules produced by the absorptions of a photon, মানে যেটা লাইটের প্রেজেন্সে যে হচ্ছে মলিকুলস গুলো এক্সাইটেড হচ্ছে, সেগুলো কোন ধরনের চেঞ্জ, তারা কোন ধরনের চেঞ্জিংটা শো করছে। মে আন্ডারগো এনি অফ দ্য ফলোইং চেঞ্জেস। এ হচ্ছে রিঅ্যাকশন উইথ আদার মলিকুলস অন কলিশন। সেই মলিকুলস গুলো যেগুলো এক্সাইটেড হয়ে হচ্ছে, যে মলিকুলস গুলো, সেগুলো কোন ধরনের হচ্ছে এখানে করে মানে চেঞ্জটা বা মেকানিজমটা শো করছে, সেগুলোর স্টেপ গুলো দেওয়া আছে। যেমন হচ্ছে রিঅ্যাকশন কি করে, আর একটা রিঅ্যাকশনের সাথে কলিশনের মাধ্যমে নিউট্রাল হয়ে গেল, আবার এই ধরনের রিঅ্যাকশন ঘটতে পারে। বি নাম্বারটা কি? পলিমারাইজেশন। পলিমারাইজেশন প্রসেস তোমরা পড়োনি? পড়েছো না? পলিমার তৈরি করা পড়েছো? জি ম্যাম। হ্যাঁ, পলিমারাইজেশন, সেই রিঅ্যাকশনটা তো কি জানো, একটা সাথে আরেকটা কম্বাইন হয়ে লার্জ লার্জ মলিকুলস তৈরি হচ্ছে। সেই পলিমারাইজেশন টেকনিকও করতে পারে। তারপর ডিসোসিয়েশন, সেটা ভেঙে দিতেও পারে। আবার হচ্ছে ই নাম্বারে ডি এক্সাইটেশন বাই ফ্লোরেসেন্স অর ডিঅ্যাক্টিভেশন টু রিটার্ন টু দা অরিজিনাল স্টেট, যেটা যে মলিকুলগুলো এক্সাইটেড হয়েছিল, সেগুলো আবার ডি এক্সাইটেড হয়ে আবার তার আগের মলিকুলে, মানে যেটা স্টেবল মলিকুলে আবার চলে যেতে পারে। বিভিন্ন ধরনের 4 ধরনের এগুলো ক্যাটাগরি আছে। তারপরে যে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন গুলো হচ্ছে, সেগুলো কিভাবে হচ্ছে, কয়টা স্টেপে হচ্ছে। যেমন অ্যাবজর্পশন অফ রেডিয়েশন, প্রথমে অ্যাবজর্ব করছে, তারপরে কি প্রাইমারি রিঅ্যাকশন ঘটাচ্ছে, তারপর সেকেন্ডারি রিঅ্যাকশন ঘটাচ্ছে। এগুলো একটু দেখবা তোমরা। এখন আমরা রিঅ্যাকশন ক্যাটাগরির মধ্যে, মানে কম্পাউন্ড অনুযায়ী আমাদের সেই ক্যাটাগরির মধ্যে চলে যায়, যে রিঅ্যাকশনস ইনভলভিং অক্সাইডস অফ নাইট্রোজেন। এখন আমাদের অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেনের অক্সাইড গুলা বা নাইট্রোজেন জাতীয় নাইট্রোজেন রিলেটেড যেসব কম্পাউন্ড গুলো তৈরি হচ্ছে, ভাঙছে, গড়ছে, সেটা আমরা একটু দেখবো। যে কি কি আছে। দ্য অক্সাইডস অফ নাইট্রোজেন, দ্য অক্সাইড, যে নাইট্রোজেনের অক্সাইড যেখানে আমাদের যে অ্যাটমসফিয়ারে আছে, যে নাইট্রোজেন যেভাবে আছে সেখানে, the oxides of nitrogen present in the atmosphere are nitrous oxide, nitric oxide, nitrogen dioxide। ঠিক আছে, এখন এগুলো কোত্থেকে যাচ্ছে? নাইট্রাস অক্সাইড মেইনলি অরিজিনেটেড ফ্রম ভ্যারিয়াস মাইক্রোবায়োলজিক্যাল প্রসেস, whereas নাইট্রিক অক্সাইড এন্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড কি থেকে তৈরি হচ্ছে? এটা কম্বাশন অফ হচ্ছে ফসিল ফুয়েল এন্ড আদার অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস। অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস মানে আমাদের যত ম্যানমেড যেটা সোর্স আছে, এই যে ফ্যাক্টরি বলো, বিভিন্ন ধরনের থেকে নাইট্রোজেন, যে বিভিন্ন জায়গা থেকে আমাদের যাচ্ছে নাইট্রোজেন, এসবের মাধ্যমে যে যাচ্ছে নাইট্রোজেন গুলা, সেগুলো অ্যাটমসফিয়ারে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড হিসেবে থাকে। এখন হচ্ছে চেঞ্জটা কি হচ্ছে, নাইট্রিক অক্সাইডের, নাইট্রোজেন জাতীয় অক্সাইডের কি চেঞ্জ হচ্ছে অ্যাটমসফিয়ারে। এখানে দেখো সে চেঞ্জটা দেওয়া আছে। আমাদের সোলার রেডিয়েশন অ্যাবজর্ব করে নাইট্রাস অক্সাইড কি হচ্ছে, নাইট্রোজেন হচ্ছে, তারপরে অক্সিজেন যেটা হচ্ছে আমরা বলি জাইমান অক্সিজেন বাংলায় যেটা বলছি, সেটা হচ্ছে। তারপরে নাইট্রাস অক্সাইড আর হচ্ছে অক্সিজেন, সেটা কি হচ্ছে, নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। এইভাবে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন আমাদের ঘটছে। তারপর ওজনের সাথে কি হচ্ছে, এই যে ওজনের সাথে এই যে নাইট্রিক অক্সাইড ওজনের সাথে রিঅ্যাকশন করে কি হচ্ছে,
নাইট্রোজেন ডাইঅক্সাইড আর কি হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে। এই যে এই রিয়াকশনটা কিন্তু আবার কিন্তু এই যে ওজন লেয়ারের তোমরা কিছু পড়ে আসছো না, যে ডিপ্লেশন অফ ওজন লেয়ার কিছু পড়ে আসছো, ওজন লেয়ার যে ক্ষয় হচ্ছে, ওজন যে ক্ষয় হয়ে যাচ্ছে ওজন লেয়ারের, সেই টাইপের কিছু পড়ে এসছো তোমরা? জি ম্যাম। হ্যাঁ, তো এই রিয়াকশন গুলো কিন্তু দায়ী, এই রিয়াকশন গুলো কিন্তু রেসপন্সিবল, যে নাইট্রিক অক্সাইডের সাথে ওজনের যে রিয়াকশন ঘটছে, ওজনের কনসেন্ট্রেশন কমায় দিচ্ছে, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন তৈরি হচ্ছে, তার মানে ওজনের তো কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, এখানে যেহেতু ওজন থেকে চেঞ্জ হয়ে অক্সিজেন তৈরি হয়ে গেল, এই রিয়াকশনও কিন্তু ওজন ডিপ্লেশনে কিন্তু দায়ী। ওজন লেয়ারটা তো আমাদের প্রোটেক্টিভ হিসেবে কাজ করে, এটা একটা প্রোটেক্টিভ লেয়ার যেটা আমাদের টেম্পারেচার ধরে রাখতে আমাদের সাহায্য করছে। তারপরে এইসব জিনিসগুলো আমাদের নাইট্রোজেন এই যে কি কি ঘটছে, এগুলো রিয়াকশন গুলো তো বুঝতে পারবা তাই না? এই রিয়াকশন গুলো তো মুখস্থ করার বিষয়, যে এখানকার নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে কি করলো, দুইটা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হলো। ঠিক আছে, এগুলো কি বোঝানোর তো কিছু না, এগুলো তো মুখস্থ করতে হবে। ঠিক আছে, তারপরে এই যে ফটোকেমিক্যাল স্মোকটা কি হচ্ছে, এই যে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেনের যে অক্সাইড, নাইট্রোজেনের যে অক্সাইড তৈরি হচ্ছে, তো সেই নাইট্রোজেনের অক্সাইড তৈরি, নাইট্রিক অক্সাইড গুলাই যে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এই যে বিশেষ করে এই যে এখানে দেখো, এখানে এই যে এটা এই লাইনটা, the chain may be broken only when the nitrogen dioxide is completely converted into nitric oxide by hydration and catalytic oxidation in presence of aerosol, fog or photochemical smoke। এখানে অবশ্যই এটা আলাদা ব্যাখ্যা দেওয়া আছে। photochemical smokeটা মেইনলি তোমার হচ্ছে এই যে নাইট্রোজেনের কারণে, নাইট্রোজেনের যে অক্সাইড আছে সেই অক্সাইডের কারণে photochemical smokeটা তৈরি হয়। photochemical smokeটা কি আমরা সেটা পরে দেখবো, বারবারই আসছে photochemical smoke, তো তোমরা হয়তো আইডিয়া পাচ্ছ না, পরে আমরা এটা দেখবো। তো সেই নাইট্রিক অ্যাসিড এখন এগুলোতে কি হলো, এগুলোতে কি হয়েছে, এগুলোতে কি হচ্ছে, নাইট্রাস অক্সাইড যে নাইট্রোজেন যে তৈরি হচ্ছে, নাইট্রোজেনের অক্সাইড থেকে আমাদের কি কি রিয়াকশন, মানে অক্সাইডের মধ্যে কি কি রিয়াকশন ঘটছে, কি কি তৈরি হচ্ছে, কম্পাউন্ড তৈরি হচ্ছে, এখানে দেখো নাইট্রিক অক্সাইডও তৈরি হয়েছে, নাইট্রিক অ্যাসিডও তৈরি হয়েছে এখানে। এই নাইট্রিক অ্যাসিড কিন্তু আবার কি করে, নাইট্রিক অ্যাসিড, যে অ্যাসিড রেইন সম্পর্কে তোমরা কিছু পড়েছো, জানো অ্যাসিড রেইন? জি জি। হ্যাঁ, সেই অ্যাসিড রেইন কিন্তু তোমার এই যে এইসব কিন্তু এই ঘটনাগুলো, এইসব রিয়াকশন গুলো ঘটাই কিন্তু সেই নাইট্রিক অ্যাসিড কিন্তু কি পড়ে, এই যে নাইট্রিক অ্যাসিড সো ফর্মড ইজ রিমুভড অ্যাজ অ্যাসিড রেইন। আমাদের থেকে ওয়েদার থেকে এই সবগুলা তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিড কি আকারে নিচের দিকে পড়ে, অ্যাসিড রেইন আকারে। ঠিক আছে, যেটা আমাদের জন্য অবশ্যই হচ্ছে ক্ষতিকর। তারপরে তোমরা হচ্ছে এই যে অক্সাইড অফ সালফার ডাইঅক্সাইড, এগুলো আমার মনে হয় না যে কিছু বোঝানোর আছে। অক্সিডেশন অফ সালফার ডাইঅক্সাইড আমাদের সোলার রেডিয়েশন অ্যাবজর্ব করে কি হচ্ছে, রেডিক্যাল তৈরি করছে। রেডিক্যালটা আবার কি হচ্ছে, অক্সিজেনের সাথে এবার SO4 রেডিক্যাল তৈরি হচ্ছে। এইসব বিভিন্ন ধরনের, এগুলো তোমাদেরকে একটু পড়তে হবে এগুলো। তারপরে অক্সিডেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, অক্সিডেশন অফ অর্গানিক কম্পাউন্ডসটা কি, ওই যে অর্গানিক কম্পাউন্ড যেমন মিথেন, এগুলো তো অর্গানিক কম্পাউন্ড, যেটা কার্বন আর হাইড্রোজেন থাকে, সেগুলো তো অর্গানিক কম্পাউন্ড। এগুলো কি হচ্ছে, এগুলোর অক্সিডেশন হচ্ছে, এগুলোর অক্সিডেশন হয়ে বিভিন্ন ধরনের ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। এই বিভিন্ন রকমের হচ্ছে আমাদের কম্পাউন্ড বলো আর পার্টিকেল বলো আর আয়ন বলো, বিভিন্ন ধরনের রিয়াকশনের মাধ্যমে এগুলো কন্টিনিউ তোমার হচ্ছে চেঞ্জ হতে আছে, তৈরি হচ্ছে, আবার রাতের বেলাতে আবার যেটাই বলো না কেন কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, ভাঙছে, গড়ছে, আবার সবকিছু এইভাবে আমাদের ওয়েদারে হতেই আছে। এখন যেটা আমি ফটোকেমিক্যাল স্মোক বলছি, ফটোকেমিক্যাল স্মোকটা কি, ফটোকেমিক্যাল স্মোকটা হচ্ছে মেইনলি দেখো, ফটোকেমিক্যাল স্মোক ইজ এ টাইপ অফ স্মোক প্রডিউসড when ultraviolet lights from the sun reacts with nitrogen oxides in the atmosphere। যখন যখন আমাদের লাইট, যেটা ইউভি বলি, ইউভি লাইট যখন আমাদের মানে সান থেকে যে ইউভি লাইটটা আসছে, তখন যেটা নাইট্রোজেন অক্সাইডের সাথে যখন রিয়াক্ট করছে, তখন সেটা কিন্তু একটা এরকম একটা, এই যে এটা একটা প্র্যাকটিক্যাল একটা ফেনোমেনা এখানে দেখানো হয়েছে। এই জিনিসটা দেখে কিছু বোঝা যাচ্ছে? এই জিনিসটা এরকম ওয়েদার কি কখনো পেয়েছো? মনে হচ্ছে শীতের সকালে কুয়াশা পড়ছে। শীতের সকালে পাই ম্যাডাম এরকম। সেটা সেই কুয়াশা না, এটা স্মোক, মানে ধোঁয়াটে টাইপ। এটা মেইনলি তোমার আমাদের দেশে হয়তো একটু কম হয় হয়। হয় ইন্ডিয়াতে যে একবার এরকম একটা ঘটনা ঘটছে, দিল্লিতে এটা কি প্রত্যেক এরকম? বছরই হয়।
হ্যাঁ, ও বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলাতে, হ্যাঁ, বিশেষ করে এই টাইপের দেখবা যে সূর্য টূর্য সব উঠে আছে, কিন্তু একটা ব্রাউন একটা হেজ, মানে একটা এই রিয়াকশনটা, এই জিনিসটাও দেখো এখানে। নাইট্রোজেন অক্সাইডস এন্ড ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, কিছু ভোলাটাইল অর্গানিক যেগুলো সহজে ভোলাটাইল হয়ে যায় আমাদের ওয়েদারে, তারা থাকে, ওপরে থাকে, এগুলোর সাথে সানলাইটের যে রিয়াকশন করে কি হচ্ছে, ব্রাউন ফটোকেমিক্যাল স্মোক। এটা এই যে ব্রাউন কিছুটা কিছুটা একদম একদম সাদা না। আমাদের তো কুয়াশাটা কি থাকে, কুয়াশাটা হচ্ছে সাদাটে টাইপের থাকে, কিন্তু এটা হচ্ছে সেই হচ্ছে কম্পাউন্ড গুলো এখান করে থাকে, এখান করে সেই কম্পাউন্ড গুলার কালার গুলা একটু মানে ব্রাউন কালার, মানে যেখানে সূর্য থাকে, অবশ্য সূর্য থাকে আর হচ্ছে এরকম ব্রাউন কালার হয়। আমাদের তো কুয়াশাতে তো সূর্য প্রায় দেখাই যায় না প্রায়, কিন্তু এই জিনিসটা কিন্তু আলাদা। এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে এটা অনেক সময় একই জিনিস মানে গুলায় ফেলি আমরা, যে কুয়াশা যেটা বলছি আর স্মোক যেটা বলছি, হ্যাঁ, এটা আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যায় আমাদের জন্য সাধারণ চোখে এটা আইডেন্টিফাই, এটা কেমিক্যাল যে কম্পোজিশন গুলো আছে এগুলো হচ্ছে মানে ট্রিটমেন্ট করেই গা বলা যাবে। তো সাধারণত এই যে এরকম হচ্ছে দেখা যাচ্ছে যে এটা ইট ইজ ভিজিবল অ্যাজ এ ব্রাউন হেজি হেজ। তো এইভাবে আমরা সেই ফটোকেমিক্যাল স্মোকটাকে আমরা দেখি, এভাবে দেখতে পাই, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে যেগুলো খুবই বেশি ইন্ডাস্ট্রি আছে ওইসব টাইপের হয়। এই যে যেমন প্রাইমারি, এখানে কিছু লেখা আছে, এই যে এখান করে এই ডেফিনিশন গুলো একটু পড়বা তোমরা, এখানে লেখা আছে প্রাইমারি পলিউটেন্টস, এই প্রাইমারি পলিউটেন্টস, সেকেন্ডারি পলিউটেন্টস, এগুলোই হচ্ছে সাধারণত আমাদের এই হেজি বিম যেটা আমাদের এই যে ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে মানে মেইনলি হচ্ছে রেসপন্সিবল, প্রাইমারি পলিউটেন্টস আর সেকেন্ডারি পলিউটেন্টস। আর প্রাইমারি পলিউটেন্টস কোনগুলা? প্রাইমারি পলিউটেন্টস হচ্ছে যেসবগুলা আমাদের হচ্ছে সরাসরি আমাদের এখান থেকে ওপেন হচ্ছে সরাসরি, আর যেটা হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্টস মানে সেটা আমাদের যে অ্যাটমসফিয়ারে বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্টস বলছি আমরা। ঠিক আছে, যেসব আমরা প্রাইমারি পলিউটেন্টস আমাদের সরাসরি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আরো বিভিন্ন সরাসরি আমাদের সেই অ্যাটমসফিয়ারে প্রবেশ করে যেগুলো, আর যেটা হচ্ছে সেকেন্ডারি সেটা হচ্ছে সেই অ্যাটমসফিয়ারে বিভিন্ন রিয়াকশনে ইনভলভ হয়ে গিয়ে তারপরে হচ্ছে তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্টস। আমরা ডিটেইলস আরো পড়বো, এরপরে তো চলে গেল গ্রিন হাউস ইফেক্টস। তাহলে নাইট্রোজেনের কি হয়েছে আজকে এখানে শেষ করুন, তাই বলছি কি। আচ্ছা শোনো, তোমরা তো সবাই আছো, আমি পরীক্ষাটা বুধবারে নিতে যাচ্ছি, বুঝতে পারছো? বুধবারে আমাদের, বৃহস্পতিবার একটু সমস্যা আছে, আমি বুধবারে নিব। সবাই শুনতে পাইছো? এই যে সিয়ার আছো? জি ম্যাম। আচ্ছা শোনো, বুধবারে নিব, ওকে? জি ম্যাম। ম্যাম এমসিকিউ টাইপ নাকি সিকিউ? তা এখনো বলতে পারবো না, যেদিন পরীক্ষা দিবা সেদিন বুঝবা। ম্যাম সিটি কি বলো। দুইটা অধ্যায়ের উপর? আমাদের একটা আগে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, খাতা কলম রেডি রাখতে হবে, কি আগে হয়েছে? বলতে হবে ম্যাম, মানে কোন টাইপের পরীক্ষা, না হলে তো আবার খাতা কলম কেন? না রেডি রাখলে ঝামেলা। না, খাতা কলম তো অবশ্যই রেডি রাখবা, তোমার এমসিকিউ হলেও খাতা কলম লাগবে। ম্যাম বলতেছি আপনি যদি ওই আমাদের রিটেন টাইপের এক্সাম নেন তাহলে তো আমরা পেজ টেজ মানে পিডিএফ করার জন্য ডিভাইস দুইটা রাখতে হবে, মানে যাতে নেটওয়ার্কের প্রবলেম ওই ব্যাকআপ, আর যদি দুটাই টাইপের রাখতে করেন হবে। তাহলে আগে থেকে প্রিপারেশন লাগে। আচ্ছা এমসিকিউ টাইপেরই করার চেষ্টা করব, ঠিক আছে? এমসিকিউ কিন্তু হচ্ছে ম্যাম তোমাদের এমসিকিউ হলে তো ম্যাম হচ্ছে না, ম্যাম খাতা কলম তো গুগল লাগবে। ফর্মে দিলে তো ম্যাম হচ্ছে খাতা কলম লাগে না এমসিকিউ ম্যাম, ম্যাডাম গুগল জাস্ট খাতা টাকা ফর্মে কলম দেওয়া হয় লাগবে ম্যাডাম। না, কিন্তু তোমার যদি হচ্ছে আমি ধরো একটা কোশ্চেন ধরো দিয়েই বসলাম, সেখানে হচ্ছে তোমার হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি বের করে এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, সেটা এই কম্পাউন্ডটা দিলাম, ধরো যে এটা বের করো এটা প্যারাম্যাগনেটিক হবে, বা কোন কম্পাউন্ডটা প্যারাম্যাগনেটিক হবে বা হচ্ছে ডায়াম্যাগনেটিক হবে, তখন তুমি কিভাবে বুঝবা? খাতা কলমে রাফ করে বের করতে হবে ম্যাম। সেজন্য তো কাগজ কলম লাগবে, তাই না? ঠিক আছে, আমি ম্যাম সেটা তো অবশ্যই ম্যাম, রাফ আচ্ছা করার জন্য তো আমি ম্যাম আমি খাতা আমি থাকবে আমি সাবমিট করার হচ্ছে আচ্ছা এমসিকিউ দেওয়ারই চেষ্টা করব, ঠিক আছে? ধরে নাও যে এমসিকিউ হবে। ম্যাম কোশ্চেন কি শুধু লুইস থিওরির উপর হবে নাকি অরবিটাল থিওরির উপর নাকি দুটার উপর? দুইটাই হবে, পরীক্ষা না হলে দুইটাই হবে। তোমরা সেভাবে প্রিপারেশন নাও। আর কয়টার সময় জানো? কালকে কিছু বলছিলাম টাইম নিয়ে, 9:30 9:30 কেন? 9টা থেকে তো ম্যাডাম সেকশন এ ম্যাডাম আর বি কি 9:30 একসাথে হয় হবে? ম্যাডাম। একসাথেই হবে। আমি অবশ্য না, সেকশন আমাদের তো 10টায় ক্লাস, 9:30 এক্সাম, 20 মিনিট এক্সাম হলে তাহলে তো ম্যাম শেষ 9:50। কটার সময় তোমাদের শুরু হয়?
9:30 এক্সাম নেই প্রত্যেকটা। না শুরু 9টা থেকে না, 9টা থেকে তো শুরু। আচ্ছা ঠিক আছে, 9:30 শুরু করব, 20 মিনিট তাহলে। ঠিক আছে, Okay, তাহলে ma'am. ওই অনুযায়ী তাহলে তোমরা পড়ো তাহলে। তাহলে একদম সম্পূর্ণ। বুধবার হচ্ছে বুধবার 9 9:30, তারিখ 9 তারিখ। ঠিক আছে, সবাই কনফিউশনে পড়ে যেও না, আমি কিন্তু বৃহস্পতিবার না, আবার পরে বলবা না যে হচ্ছে যে ম্যাডাম বৃহস্পতিবারে ছিল। ঠিক আছে, টপিক ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখলাম আজকের মতন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ভালো থাকো তোমরা।